নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে যে যার মতো করে প্রচার করছে। প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে প্রচারকে কেন্দ্র করে ব্যস্ত রয়েছে। তাই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা এক একটি বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোড়নে রয়েছে। প্রথমে আসছি ইস্তেহারের বিষয়ে। আজ বিজেপি অর্থাৎ সর্বভারতীয় বিজেপি দলের পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডার মতো বিজেপির তাবর তাবর নেতৃত্বরা। অর্থাৎ কংগ্রেসের ইস্তেহারের পর বিজেপি আজ ইস্তেহার প্রকাশ করেছে। ইস্তেহারে কি প্রত্যাশা রয়েছে, সাধারণ মানুষের জন্য কি রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজ আমরা অবশ্যই জানবো। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা, আমার সাথে রয়েছে আমার স্টুডিওতে রয়েছে আজকের অতিথি সহ সভানেত্রী পাপিয়া দত্ত। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তোমাকে। এতে আজ ইস্তেহার প্রকাশ করা হলো, সেখানে দেখা যাচ্ছে একেবারে কৃষক থেকে শুরু করে আমরা দেখলাম একেবারে যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত প্রত্যেকের জন্য কিছু না কিছু সেখানে রাখা হয়েছে সেই ইস্তেহারে, যাকে ইতিমধ্যেই বিজেপি বলছে যে সংকল্প পত্র 2024। কি মনে হয় কতটা প্রভাব পড়বে ভোট বাক্সে এই সংকল্প পত্র? দেখো, প্রথমত আজ পয়লা বৈশাখ। আজকের এই দিনে আমি তোমাদেরকে এবং ভ্যানগার্ডের মাধ্যমে যারা আমাকে শুনছেন তাদের প্রত্যেককে আমি নতুন বছরের বাংলা নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আরেকটি বিশেষ দিন, আমাদের যিনি সংবিধান প্রণেতা আমাদের বি.আর. আম্বেদকরজির জন্ম জয়ন্তী। আজকের এই দিনে ভারতীয় জনতা পার্টি আমাদের যেটা সংকল্পপত্র প্রকাশ করেছেন, কিছুক্ষণ হলো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেটা প্রকাশ হয়েছে। এবং এই সংকল্পপত্র যেটা নামকরণ করা হয়েছে যে মোদি কি গ্যারান্টি। এবং আমরা যদি দেখি যে আজকের এই সংকল্পপত্র, আমি যদি বলি যে বিগত 10 বছর শুরু করে 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে কালটা যে নেতৃত্বে দুটো টার্ম আমরা দেখলাম, 2004 থেকে 2014 থেকে 2019, দেন 2019 থেকে আজ 2024 পর্যন্ত। সেখানে কিন্তু আমাদের একটা প্রমাণ আছে, কাজের প্রমাণ আছে, একটা ট্র্যাক রেকর্ড আছে। এবং ভারতীয় জনতা পার্টি সরকারের, মোদী সরকারের আগামী 25 বছরের একটা ভিশন আছে। এবং সে গোল পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের কাছে সংগঠনও আছে, আমাদের কাছে নেতৃত্বও আছে। আমরা যদি বিগত যে 10 বছর আমি বললাম 2014 থেকে 2024, আমরা যদি দেখি মোদিজির নেতৃত্বে যে দুটো পর্ব, প্রথম 5 এবং নেক্সট 5, প্রথম 5 বছরকে বলা যায় যে মানুষের যে এসেনশিয়াল যে বিষয়গুলো ছিল, মানে একদম অন্তর্দয়, মানে একদম প্রান্তিক ব্যক্তিকে টাচ করার যে চিন্তা ভাবনা নরেন্দ্র মোদীজির নিয়েছেন, এবং আমি বলবো যে আবশ্যক, যে আমাদের জীবনে যে মানে ভীষণ প্রয়োজনীয় যে বিষয়গুলো, সেগুলো পূর্তির কাল ছিল একদম 2014 থেকে 2019। অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা স্বাভিমান, এটা আমাদের প্রথম মোদি 1, যে আমি যেটা বলবো যে 14 থেকে 19 সেটা টার্গেট ছিল। এবং তারপর যে সময়টা, যে কালখণ্ডটা, যে 5 বছর, সেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেটা ছিল যে আকাঙ্ক্ষা পূর্তির কাল। অনেক বছরের আকাঙ্ক্ষা, অনেক দশকের আকাঙ্ক্ষা, অনেক শতকের আকাঙ্ক্ষা এগুলো ছিল। যেমন 3 তালাক থেকে মুক্তি, ভব্য রাম মন্দির নির্মাণ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এই বিষয়গুলো মানুষের অনেক বছরের ভারতবাসীর আকাঙ্ক্ষা ছিল, সেই পূর্তির কালটা ছিল। আজকের সংকল্পপত্র এটা নিশ্চিতভাবে বলা যায় যে মোদি গ্যারান্টির সংকল্পপত্র, একটি বিকশিত ভারতের সংকল্পপত্র। দেখো, 2047 ভারতবর্ষ যে স্বাধীন আমরা হয়েছিলাম তার 100 বছর পূর্ণ হতে চলেছে, পূর্ণ হবে। অথচ ভারতবর্ষ স্বাধীনতার আমরা 100 বছর উদযাপন করব, এই ভারতবর্ষের একজনের মাথায় ছাদ থাকবে না, একজন ভারতবাসী গরিব থাকবে,
সেটা এই ভারত স্বাধীনতা একটু সেটা আপনাকে থামাচ্ছি। আমরা কংগ্রেসের ইস্তেহারে দেখেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় যা বর্তমানে একেবারে হাইলাইট, সেটা হচ্ছে যে গরিবদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা সরাসরি প্রদান করা হবে, কিন্তু আজ বিজেপির যে ইস্তেহার প্রকাশ হয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের অনুদানের কথা উল্লেখ করা হয়নি, সে বিষয়টা কি? অনুদান দিয়ে দেখো, কংগ্রেস বিগত ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর প্রায় 55 বছর কংগ্রেস এককভাবে দেশ স্বাধীন করে তারা শাসন করেছিল, দেশ শাসন করেছিল। আমাদের যিনি প্রাক্তন প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী ছিল দেশের, উনি বলেছিলেন যে গরিবি হাটাও স্লোগান দিয়েছিলেন। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম এত বছর শাসন ক্ষমতায় থাকার পরও 2014 সালে নরেন্দ্র মোদীজি যখন মা ভারতীর দায়িত্ব নিলেন, তখন দেখা গেল এই ভারতবর্ষের 60% 60% মানুষের মাথায় ছাদ ছিল না। এই ভারতের প্রায় অর্ধেক অংশের মানুষের ঘরে স্বচ্ছ পানীয় জল ছিল না। বিদ্যুৎ 18,000 গ্রাম ভারতবর্ষের বিদ্যুৎহীন ছিল, তাদের ঘরে বিদ্যুৎ ছিল না। ভারতবর্ষের এরকম কোটি কোটি মানুষের জীবনের যে সার্বিক যে ভীষণ মানে ছোট থেকে বড় সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু সমস্যাই ছিল 2014 সাল পর্যন্ত। শুধুমাত্র সমস্যা না, আমরা যদি করাপশনের দিকটাও দেখি, আমরা জানি যে আমরা আজকাল এগুলো বিষয়গুলো নতুন করে আমরা এখানে এসে টকশোতে আমাদের বলতে হবে সেটা নয়, এটা সমগ্র দেশবাসী জানে যে লাস্ট ইউপিএ সরকারের সময়, মনমোহন সিং এর সরকার সময় এই ভারতবর্ষে প্রায় 12 লাখ কোটি টাকার উপর করাপশন হয়েছিল। মানুষের যে টাকা, দেখো ভারতবর্ষেরই একজন প্রধানমন্ত্রী, কংগ্রেসেরই একজন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি, উনি একবার স্বীকার করে নিয়েছিলেন যে করাপশন হয়, উনি মেনে নিয়েছিলেন, উনি বলেছিলেন এবং খুব দৃপ্ত কণ্ঠে বলেছিলেন যে আমি যখন দিল্লি থেকে যখন আমরা 1 টাকা পাঠাই, তখন গরিবের অ্যাকাউন্টে সেটা ত্রিপুরা হোক আসাম হোক, সেখানকার কোনো গরিবের অ্যাকাউন্টে সেটা 15 পয়সা সেটা যাচ্ছে, মানে মাঝখানের যে 85 পয়সা সেটা বলতে পারো সেটা লুট হচ্ছে, এটা চুরি হচ্ছে। উনি স্বীকার করে নিয়েছেন। তাহলে এগুলি দেখো, এগুলি হলো আজ ভারতবর্ষে কংগ্রেসের যা স্থিতি আমরা দেখতে পাচ্ছি। আজ সমগ্র ভারত, এই মহাভারতের মধ্যে কংগ্রেস আজ নেই। কংগ্রেসের প্রতি মানুষ আজ আস্থা হারিয়ে ফেলেছে। এক সময় দেখো, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা 1980 সালে দল প্রতিষ্ঠিত হয়েছিল। আজ এত অল্প সময়ের মধ্যে আমাদের 2 জন সাংসদ ছিলেন, 2 থেকে আর 400 পার। আর যে কংগ্রেস একদিন 400 পারে ছিল, 400-র উপর সংখ্যা নিয়ে যারা শাসন ক্ষমতায় ছিলেন, আজ তাদের সংখ্যা সেটা 100-র নিচে দাঁড়িয়ে গেছে। কারণ তারা গরিবের সঙ্গে নেই, তারা গরিবি হটাও নারা দিয়ে তারা গরিবের ওপর শোষণ করেছিলেন, গরিবের উপর। আজ এত বছর শাসন ক্ষমতায় থাকার পরও কেন 2014 সাল এসে এরকম স্থিতি দাঁড়িয়েছিল যে এই ভারতবর্ষের মহিলাদের, আমরা দেখছি দেখো এই ভারতবর্ষের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় লড়াই চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রী আজ বলেছেন বা ইস্তেহারে বলছেন যারা দুর্নীতি করছে তাদের পেছনে, অর্থাৎ মানে সিবিআই ইডির মতো বিভিন্ন জায়গায় রেড চলছে, এগুলি চলবে। সেক্ষেত্রে বিরোধীরা বলছে যে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের বাড়িতেই কেন হানা দিচ্ছে, তার পেছনে বিজেপি ওতপ্রোতভাবে জড়িত। সেই বিষয়গুলি কি বলবেন? ভারতবর্ষে আমি যেটা বললাম যে ভারতবর্ষের টানা ক্ষমতায় কংগ্রেস ছিল, তখনও কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক নেতৃত্ব ছিলেন। কংগ্রেসের শাসনকালেও অনেক এরকম স্টেট আছে যেখানে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীগণ ছিলেন। তখন তারা কেন অ্যারেস্ট হলেন না? আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী, তাদের কেন অ্যারেস্ট করা হলো না? এখন অ্যারেস্ট হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন করাপশনে তাদেরকে পাওয়া যাচ্ছে। আজ কেজরিওয়াল, দিল্লির যিনি মুখ্যমন্ত্রী, দেখো ভারতবর্ষে এটা তো বিশ্বাস করতে হবে, বিরোধীরা ভারতীয় জনতা পার্টির সরকারের উপর তাদের আস্থা না থাকুক, প্রধানমন্ত্রীর গরিমাকে তারা না বুঝতে পারুক, কিন্তু ভারতবর্ষে গণতন্ত্র আছে, ভারতবর্ষের সংবিধান আছে, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আছে, ভারতবর্ষের হাইকোর্ট আছে। এর থেকে তো আমরা বেরিয়ে আসতে পারি না, এটাকে তো আমাদের বিশ্বাস করতে হবে। আজ যারা ইডি যাদেরকে ধরছে, যাদেরকে ক্রাইম ব্রাঞ্চ যাদেরকে আটক করছে, তাদের কাছে রাস্তা খোলা আছে সুপ্রিম কোর্টে যাওয়ার,
তাদের কাছে রাস্তা খোলা আছে ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়ার। আজ কেজরিওয়াল যিনি অ্যারেস্ট করা হয়েছে, ওনার কাছে রাস্তা খোলা আছে ওনার পক্ষে সওয়াল করার, ওনার পক্ষে সাফাই দেওয়ার। আজ এটা ভারতবর্ষের জন্য দুর্ভাগ্য, এটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে ভারতবর্ষের সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত মুখ্যমন্ত্রীগণ চুরির অপবাদে তাদেরকে জেলে যেতে হচ্ছে। আর ভারতবর্ষে আমি যেটা বললাম, দেখো ভারতবর্ষে আমাদের এরকম করাপশন হয়েছিল মনমোহন সিং এর সময়, পাতালও হয়েছিল, কোল ঘোটালা, আদর্শ ঘোটালা জমিতে হয়েছিল, মহাকাশে হয়েছিল 2G 3G স্পেকট্রাম ঘোটালা। আজ নরেন্দ্র মোদীজি আসার পর না শুধু মানুষের ডেভেলপমেন্টটাকে দেখেছেন, সবচেয়ে বড় প্রহার প্রথম যেটা উনি করলেন সেটা হলো ভারতবর্ষের যেটা ব্ল্যাক মানির উপর, তারপর ডিমনিটাইজেশনের মতো বড় সিদ্ধান্ত। আজ ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের যারা অর্থনীতিবিদ মোদিজির এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন, মোদিজির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যে কালো টাকা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রহার করার জন্য এটা একদম সঠিক একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদীজি নিয়েছিলেন। নরেন্দ্র মোদীজির স্লোগানই হলো না খাউঙ্গা না খানে দুঙ্গা। যাদের অসুবিধে হচ্ছে আজ 10 বছর ধরে, তারা বিভিন্ন ধরনের কথা বলবেন, কিন্তু এটাও আমরা গর্বের সঙ্গে আজ বলতে পারি যে মোদীজির ক্যাবিনেটে, আমি যদি আমাদের ত্রিপুরা সরকারের কথাও বলি, ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে সরকার আছে সেখানে প্রত্যেক সরকারের কথা যদি বলি, আমাদের মোদীজি ক্যাবিনেটে আজ রাহুল গান্ধী হোক, সোনিয়া গান্ধী হোক, সাপা বাসপা তৃণমূল নেত্রী হোক, দাঁড়িয়ে কেউ বলতে পারছেন না যে আমাদের কোন রকম ওই মিনিস্টার, একজন কোন ক্যাবিনেট মিনিস্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারা আনতে পারছেন না। আপনারা সবসময় বলছেন যে উত্তর পূর্বাঞ্চল এতদিন পর্যন্ত ব্রাত্য ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন তারপর থেকে উত্তর পূর্বাঞ্চল নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন। আজ যখন ইস্তেহার প্রকাশ করা হয় সেক্ষেত্রে কিন্তু এক দুটি বিষয় ছাড়া আর তেমন কিছু বলতে ওনাকে দেখা যায়নি। বিশেষ করে যদি আমি ট্রেনের কথাই যদি বলি, বন্দে ভারত এক্সপ্রেসের কথাই যদি বলি, সেক্ষেত্রে রাজ্যে এখনো তেমন পরিকাঠামো নেই বলেই জানিয়েছেন রাজ্য নেতৃত্বরা। সেক্ষেত্রে এই যে যোগাযোগ ব্যবস্থাটাকে আরো কিভাবে সুদৃঢ় করা যায়, এই সমস্ত বিষয় কিন্তু আজ তেমন ভাবে ইস্তেহারে খোলাসা করা হয়নি, বা উত্তর পূর্বাঞ্চলকে তেমন ভাবে আজ ইস্তেহারে দেখা যায়নি। কি বলবেন বিষয়টা? বিরোধীরা তো তোপ দাগছে এই বিষয়গুলি। দেখো, উত্তর পূর্বাঞ্চলের জন্য, উত্তর পূর্বাঞ্চল 2014 সালের আগে এরকম একটি ক্ষেত্র ছিল, বলা হতো যে টেরোরিস্টদের জায়গা। আর সমগ্র উত্তর পূর্বাঞ্চলে আজ শান্তি প্রতিষ্ঠিত হয়েছে মোদী সরকারের জন্য। উত্তর পূর্বাঞ্চলকে আগে ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে আলাদাভাবে দেখা হতো, কিন্তু নরেন্দ্র মোদীজি যিনি প্রথম আহ্বান রেখেছেন যে লুক ইস্ট অ্যাক্ট ওয়েস্ট, উত্তর পূর্বাঞ্চলকে মূল ভারতের সঙ্গে, মূল ভারতের বিকাশের সঙ্গে যুক্ত করার প্রয়াস প্রথম কিন্তু নরেন্দ্র মোদীজি নিয়েছেন। আগে দেখো, আমরা মণিপুর হোক, নাগাল্যান্ড হোক, মিজোরাম হোক, আগে আমাদের মধ্যে যে একটা আধ্যাত্মিকতার, মানে আমাদের যে একাত্ম যেটা ভাবনাটা, সেটা কিন্তু আমাদের মধ্যে ছিল না। আজ কিন্তু এই যে একটা ভাবনা, এই যে প্রত্যেকটা স্টেটের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ কিন্তু নরেন্দ্র মোদীজি করেছেন। এবং এখানে বলে রাখা উচিত, আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপমেন্টের জন্য প্রথম একটি আলাদা ডিপার্টমেন্ট, যে একদম অনলি উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপমেন্টের জন্য, নর্থ ইস্ট ডেভেলপমেন্টের জন্য আলাদা ডিপার্টমেন্ট কিন্তু প্রথম যিনি স্থাপন করেছিলেন উনি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী, প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। আজ উত্তর পূর্বাঞ্চলে আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি, 2014 সালের আগে আমাদের রাজ্যে মিটার গেজ চলতো। আমরা ভাবতে পারিনি যে আজকের দিনে মাত্র এই 10 বছরের মধ্যে আজ আমাদের ভারতবর্ষের রাজধানীর সঙ্গে ত্রিপুরা রাজধানীকে জুড়ে দেওয়া হয়েছে। আজ প্রায় 15-16টার উপর এক্সপ্রেস আজ আমাদের আগরতলা থেকে বিভিন্ন রাজ্যে সেটা ছুটছে। আজ যদি আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যদি বিমান পরিষেবা দেখি, আজ 16টার উপর ফ্লাইট প্রতিদিন ওঠানামা করছে। আমাদের মোদীজি বলেছিলেন আমাদের এখানে 2018 সালের আগে যে হীরা প্লাস করবেন, যে হাইওয়ে, কারণ একটি স্টেটের ডেভেলপমেন্ট তখনই সম্ভব, একটি স্টেট তখনই উন্নয়নের চূড়ান্ত শিখর
শিখরে পৌঁছতে পারবে যখন তার যোগাযোগ ব্যবস্থা হোক, ইনফ্রাস্ট্রাকচার সেখানে ডেভেলপ করবে। সেই হীরা প্লাস দিয়েছেন মোদিজি, হীরার কথা বলেছেন, বাট মোদিজি আমাদেরকে হীরা প্লাস দিয়েছেন। আজ রেল ব্যবস্থা হোক, আজ বিমান পরিষেবা হোক, আজ আমাদের আগে 2018 সালের আগে একটি মাত্র ন্যাশনাল হাইওয়ে ছিল, যা প্রাকৃতিক দুর্যোগ হোক বা বিভিন্ন কারণে যখন সেটা বন্ধ হয়ে যেত, আমাদের কিন্তু দ্রব্যমূল্য এখানে বৃদ্ধি পেত। আজ সেখানে 8 থেকে 9টা ন্যাশনাল হাইওয়ের কাজ অলরেডি কমপ্লিটের পথে। এটা আমাদের জন্য, ত্রিপুরা রাজ্যের জন্য অনেক বড় বিষয় যে এই যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি সাধন। দেখো, আজ সমগ্র ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা নরেন্দ্র মোদীজি নিয়ে এসেছিলেন, এবং আজকের এই সংকল্পপত্রে মোদীজি এটাকে আরো অনেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন, যে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা রাস্তাকে জুড়ে দেওয়া। এই যে কাজগুলো করা হয়েছে নরেন্দ্র মোদীজির এই 10 বছরের কর্মকালে, এটা অনেক বড় বিষয়। আগে পার ডে মনে হয় 50 কিলোমিটার রাস্তাও নির্মাণ হতো না, আজ সেখানে 500-600 কিলোমিটার রাস্তা আজ নির্মাণ হয়ে যাচ্ছে। আজ নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে ক্ষমতায় আসার পর 4 কোটির উপর মানুষকে প্রধানমন্ত্রী আবাসন যোজনার মাধ্যমে ছাদ দিয়েছেন। আজ নরেন্দ্র মোদীজি আসার পর 10 কোটির উপর মহিলাদের রান্নাঘরে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশনের মাধ্যমে মোদীজি হাসি পৌঁছে দিয়েছেন। আজ নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে মহিলাদেরকে শৌচালয় নির্মাণ করে দেওয়ার কথা বলেছেন। কিন্তু বলছি, আমি বিরোধীর কথা দেখো, বিরোধী ভারতবর্ষে তো নেই। আজ যারা ইন্ডিয়া অ্যালায়েন্স বলে যারা বলছেন যে আমরা জোট, আমরা এক, আজকে খুব অদ্ভুত স্থিতি আমাদের রাজ্যে দেখা যাচ্ছে, বলছে আমরা বামগ্রেস এক। একদিকে কাস্তে হাতুড়ি, আরেকদিকে হাত জুড়ে ভাষণ দিচ্ছেন। কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের যিনি প্রধান আহ্বায়ক মমতা ব্যানার্জি, যিনি ইন্ডিয়া নাম দিয়েছিলেন, উনি কি করলেন? আজ পশ্চিমবঙ্গে 42টা আসনে 42 জন প্রার্থী দাঁড় করিয়ে দিলেন। আজ কেজরিওয়াল এবং কংগ্রেস আজ মুখোমুখি লড়াই করছেন পাঞ্জাবে। আজ রাহুল গান্ধী কি করছেন? কেরলে ওয়ায়নাড থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কার বিরুদ্ধে? কমিউনিস্টের নেত্রী এনি রাজার বিরুদ্ধে। তো বিরোধীরা, দেখো, বিরোধীদের কথা বলে আমি, বিরোধীরা বিরোধীদের জায়গায় নেই। তাদের কাছে না আছে ভিশন, না আছে তাদের কাছে নেতৃত্ব, তাদের না আছে গোল পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের কাছে সেই সংগঠন। তো তারা আজকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াবে। তারা ভারত জুড়লেন, কিছুদিন আগে দেখলাম ভারত জোড়ো আন্দোলন করলেন। তো ভারত জোড়ো আন্দোলনের পরিণাম আমাদের এখানে তারা 60টি সিটের মধ্যে তারা 13টি আসনে লড়াই করলেন। আজ সমগ্র ভারতবর্ষের মধ্যে কংগ্রেস মুছে গেছে, ধরতে হবে মুছে গেছে। আজ মানুষ তাদের প্রতি, দেখো, তাদের আমরা দেখছি কংগ্রেস প্রতিদিন ভাঙছে। প্রতিদিন কংগ্রেসের যারা বরিষ্ঠ নেতৃত্ব আছেন, তারা তাদের যে স্থান, আজকে আমরা দেখছি যে তারা ভারতীয় জনতা পার্টিতে তারা সামিল হয়ে যাচ্ছেন। কারণ সে নেতৃত্ব কংগ্রেসকে যে এগিয়ে নিয়ে যাবে, কংগ্রেসকে যে এগিয়ে নিয়ে যাদের যাওয়ার কথা, সে নেতৃত্ব নেই যাদের উপর মানুষ আস্থা রাখবে, ভরসা রাখবে। আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সবকিছু ভেঙে শেষ পর্যন্ত কিন্তু এখন আইই আছে, সে আইকে নিয়েই তাদের চলতে হবে। এখন অনেক কিছু তারা বলবেন, ইশতেহার দেবেন, অনেক কিছু বলবেন, কিন্তু মোদিজির বলতে হয় না। মোদিজি যেটা স্বপ্ন দেখেন সেটাই হয়। মোদিজি এটাই বলেন যে দেশ যেটা স্বপ্ন দেখে, এটাই কিন্তু মোদির সংকল্প। আমরা যেটা দেশ, ওনার মতো করে বক্তব্য রাখছে। সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর একটা বক্তব্য যদি আমি বলি, তিনি মোটের উপর এক অভিযোগ করেছেন যে গতবার অর্থাৎ 2019-এর যখন লোকসভা নির্বাচন হয়, তখন বিজেপির যে ইস্তেহার প্রকাশ হয়েছিল, সেই ইস্তেহারের 50% নাকি বিজেপি পূরণ করতে পারেনি। তাই এবারের ইস্তেহারেও তেমন কোনো কিছুই উল্লেখ থাকবে না, তাও পূরণ করতে পারবে না বিজেপি। কি বলবেন এই বিষয়ে? ইস্তেহার, আমরা যেটা, দেখো, সংকল্প, আজকের সংকল্প বিকশিত ভারতের সংকল্প, আমি বলবো 100% পূরণ হয়ে গেছে। তথ্য দিয়ে কথা বলতে হবে। যারা বলছেন পূরণ হয়নি, তাদেরকেও তথ্য রাখতে হবে। আমরা যখন বলি পূরণ হয়েছে, আমরা তথ্য সহকারে রাখি। আজকের এই সংকল্প পত্রে মোদিজি বিশেষভাবে 10টি বর্গকে অ্যাড্রেস করেছেন। এই সংকল্পপত্রে 10টি বর্গের কথা লেখা আছে এবং 14টি সেক্টরকে অ্যাড্রেস করা হয়েছে। বিশেষ করে 4টি বর্গ অলরেডি অ্যাড্রেস করা হচ্ছে। মোদিজি বলে দিয়েছেন যে ভারতবর্ষে আছে জাতি 4টি: গরিব, মহিলা, কৃষক এবং যুবক। আজ তার সঙ্গে আরো 6টি
বর্গকে জুড়ে দেওয়া হয়েছে, সেটা হলো শ্রমিক, মৎস্যজীবী, বরিষ্ঠ, এমএসএমই, ছোট ব্যবসায়ী, বিশ্বকর্মা, বঞ্চিত বর্গ এবং বাকি যুবক, তাদেরকে জুড়ে দেওয়া হয়েছে। এবং যে 14টি সেক্টর, একটা হলো সুরক্ষিত ভারতের সেক্টর, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবের সেক্টর এবং ইনফ্রাস্ট্রাকচার, যেটা ওয়ার্ল্ড ক্লাস, যেটা ইনফ্রাস্ট্রাকচার, সেই সেক্টরকে কিন্তু আজকের এই সংকল্প পত্রে স্পষ্টভাবে রাখা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যেটা সুশাসন, সেটাকেও রাখা হয়েছে। আজ এই ভারতবর্ষে খুব মানে অভাবনীয়ভাবে আমি বলবো, যেটা এত বড় একটি কান্ট্রির জন্য, আমাদের লার্জেস্ট মানে আফটার চীন, আমাদের ভারতবর্ষের যে জনসংখ্যা সেটা সবচেয়ে বেশি সমগ্র ভারতবর্ষের মধ্যে। আজ এই ভারতবর্ষে টানা আজ 4-4.5 বছর ধরে আজ 80 কোটি মানুষকে বিনামূল্যে 5 কেজি করে চাল দেওয়া, সেটা কাজ নয়, সেটা আমাদের ট্র্যাক রেকর্ড নয়। শুধুমাত্র দেওয়া হচ্ছে না, আগামী 5 বছর প্রত্যেক ভারতবাসীকে সেটা 80 কোটি যেটা চলছিল সেটাকে কিন্তু চালু রাখা হবে এবং ভারতবাসীকে 80 কোটি ভারতবাসীকে বিনামূল্যে চাল দেওয়া হবে। প্রত্যেক যে আয়ুষ্মান কার্ড, এখন পর্যন্ত ভারতবর্ষে প্রায় 50 কোটি মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন আয়ুষ্মান ভারতের মাধ্যমে। এটা আমাদের ট্র্যাক রেকর্ড নয়, এটা আমাদের অ্যাচিভমেন্ট না, এটা আমাদের কি প্রাপ্তি নয়, এই কাজটাও কিন্তু সে একই সুবিধে কিন্তু আগামী দিনও এই 50 কোটির উপর যারা ভারতবাসী যারা আয়ুষ্মানের কার্ড পেয়েছেন তারা কিন্তু পাবেন। প্রতি 14 কোটির উপর মানুষ স্বচ্ছ পানীয় জল পেয়েছেন। আগামী দিনও স্বচ্ছ পানীয় জলের, প্রতি ঘরে স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা করা হবে। আজকের সংকল্পপত্রে সেটা আছে। প্রতি ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। যারা এখনো বঞ্চিত, যাদের ঘরে এখনো পৌঁছায়নি বিদ্যুৎ, তাদের সেই বিদ্যুৎ পরিষেবার কাজ আগামী 5 বছরের মধ্যে সেটা কমপ্লিট করা হবে। এবং মুফত বিজলি যোজনা, যেটা মুফত বিজলি যোজনা, যে আমাদের যে শক্তি সূর্য, সেই সূর্য শক্তিকে ব্যবহার করে কারেন্ট ইলেকট্রিসিটির উৎপাদন করা এবং সেই ইলেকট্রিসিটি যেটা ব্যবহার করা, প্রতি ঘরে ব্যবহার করা, এবং যদি সেটা সারপ্লাস হয় সেটাকে সরকার সেটাকে কিনে নেবেন। এই যে মুফত বিজলি যোজনা, সেটাও কিন্তু আজকের সংকল্পপত্রে রাখা হয়েছে। আজকের সংকল্পপত্রে নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই ভারতবর্ষের প্রত্যেক বর্গ, যুবক হোক, মহিলা হোক, গরিব হোক, কৃষক হোক, শ্রমিক হোক, প্রত্যেক বর্গকে নরেন্দ্র মোদীজি টাচ করেছেন। তাদের জন্য কথা বলা হয়েছে এই সংকল্পপত্রে। প্রত্যেক সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, স্ট্রাকচার থেকে শুরু করে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে বিষয়গুলো আছে, আমাদের বৈদেশিক সম্পর্ক আরো কত বেশি সুদৃঢ় হবে, আমরা ভারতের সুরক্ষার জন্য আরো কত দূর আরো আমাদের শক্তিশালী করতে হবে আমাদের সুরক্ষা ব্যবস্থাকে, এই প্রত্যেকটা বিষয় আজকের এই সংকল্পপত্রে রাখা হয়েছে। এবং এই সংকল্পপত্র যে গ্যারান্টি সহকারে রাখা হয়েছে, এবং শুধুমাত্র সংকল্পপত্রের প্রত্যেকটি শব্দ পূরণ মোদি গ্যারান্টি নয়, মোদি গ্যারান্টিরও গ্যারান্টি কিন্তু আজ দেওয়া হলো। আর এই যে ইস্তেহার আছে দেখা গেছে বিজেপির, সেই ইস্তেহারে আমরা দেখতে পেয়েছি যে দক্ষিণের রাজ্য অর্থাৎ তামিলনাড়ুকে নিয়ে তিনি আলোচনা করছেন, তামিলনাড়ুর ভাষাকে স্বীকৃতি দেবেন তিনি, সেই কথা বললেন। সেক্ষেত্রে বাংলা ভূপতি ভাষা খুবই মধুর একটি ভাষা, কিন্তু সেই বাংলাকে নিয়ে কিন্তু তিনি কিছু বলেনি। আপনিও একজন বাংলা অলরেডি দেখো ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বাংলা ভাষাটা মানে দ্বিতীয় ভাষা, যেটা আমরা সবচেয়ে বেশি বলি। তামিল ভাষা নিয়ে একটা সমস্যা ছিল, তাই ওটাকে, এটা দক্ষিণের যে ভাষাটা নিয়ে সমস্যা ছিল, তাই ওটাকে উনি অ্যাড্রেস করেছেন। কিন্তু বাংলা তো অলরেডি আমরা বলছি। আজকের সংকল্পপত্রটা আমাদের বুঝতে হবে মোদি কোন বিষয়গুলোকে মেইনলি টাচ করেছেন। বিষয় ছিল কংগ্রেস যেটা বরাবর মানে বলতে চাইছেন ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর, যে মোদিজি গরিবের জন্য কিছু করেননি, মোদিজি কৃষকের জন্য কিছু করেননি, মোদিজি শ্রমিকের জন্য কিছু করেননি। আমরা যেটা সংকল্পপত্র যেটা 14 বছরে আমাদের 10 বছরে পাস্ট, যেটা 10 বছরে রেখেছি তখন কিছু করা হয়নি, এটার উপর কিন্তু আজকে পুরোপুরি আমার মনে হয় ফোকাস কিন্তু টোটালি আমার মনে হয় এটার উপরে আমাদের রাখা উচিত। যে আমাদের যেটা মূল, ভারতের যে মূল সমস্যা ছিল, গরিবকে তার গরিব সীমানা থেকে, গরিবের সীমা থেকে তাকে উত্তীর্ণ করা, এবং নরেন্দ্র মোদীজি সে কাজটা করেছেন। প্রায়
25 কোটি ভারতবর্ষবাসীকে কিন্তু বিগত 10 বছরে দারিদ্র সীমানা থেকে কিন্তু উত্তীর্ণ করার কাজ নরেন্দ্র মোদীজি করেছেন। দেখো, যারা রাহুল গান্ধী হোক বা আমাদের এখানে অনেক সময় কমিউনিস্ট বন্ধুদেরও দেখি, আমাদের এখানে কংগ্রেসেরও দেখি কৃষক নিয়ে কথা বলেন, কারণ তারা বলতেন তারা কৃষকের সরকার। কিন্তু এই ভারতবর্ষের এই যে 11 কোটি কৃষকদের কিষাণ সম্মান নিধি দেওয়া, কৃষকদের অন্নদাতাদেরও একটা সম্মানে নিধি দেওয়া প্রয়োজন, সেটা কিন্তু কোনো প্রধানমন্ত্রীর মাথায় সেটা আসলো না। এত আমরা রাষ্ট্রনেতা পেলাম, নরেন্দ্র মোদীজির আগে 13 জন রাষ্ট্রনেতা আমরা পেলাম যারা ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিল। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী 11 কোটির উপর কৃষকদের কিন্তু বোতাম টিপে, প্রতি বছর বোতাম টিপে তার অ্যাকাউন্টে 6,000 টাকা করে প্রদান করে দিচ্ছেন। এটাও কি আমাদের ট্র্যাক রেকর্ড নয়? এটাও কি আমাদের অ্যাচিভমেন্ট না? এটা আমাদের প্রাপ্তি নয়? তো কোন সেক্টর আজ যারা বিরোধীরা বলতে চাইছেন, দেখো নির্বাচন এসেছে, তারা ফ্ল্যাগ ধরবেন, মাঠে নামবেন, এটা চিরাচরিত ভাষা, এটা চিরাচরিত কথা, চিরাচরিত প্রথা, এটা বলবেন। কিন্তু আজ দেখতে হবে, আজ প্রত্যেকের কাছে চিত্র পরিষ্কার। আমরা দেখো আজকে আমাদের প্রত্যেকের হাতে হাতে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল রাখি। আজ যদি আমরা দেখি যে মোদিজি আজকে গুগলে যখন আমরা সার্চ করি গ্লোবাল লিডার, সে গুগলও মোদিজিকে দেখিয়ে দেয়। আজ মোদিজি শুধুমাত্র ডেভেলপমেন্ট করেননি, ডেভেলপমেন্ট হয়েছে প্রত্যেক সেক্টরের হয়েছে। এটা আলাদাভাবে বাঙালি, তামিল, আমাদের মারাঠা, আসামিজ, অ্যাসামিজ এরকম ভাবে যদি ভাগ করি তাহলে সেটা কংগ্রেসের রাজনীতি হবে, কমিউনিস্টের রাজনীতি হবে। ভারতকে এভাবে ভাগ করে দেখা যায় না। ভারতকে বর্ণ, ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেখাটা আমাদের ওই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে। মোদিজি বলে দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মোদিজি যখন ঘর দিয়েছেন তখন বাংলার জন্য দিয়েছেন, তামিলদের জন্য দিয়েছেন, মারাঠাদের জন্য দিয়েছেন। যখন কিষাণ সম্মান নিধি দিচ্ছেন সেটা কাশ্মীরের কৃষকও পাচ্ছেন, আমার দক্ষিণের কৃষকও পাচ্ছেন, ত্রিপুরার কৃষকও পাচ্ছেন, সেখানে গুজরাটের কৃষকও পাচ্ছেন। আজ মোদিজি এই যে টানা, যেটা আমরা বলবো যে 10 বছরে মোদিজি এক কথায় যদি বলি কি কি কাজ করেছেন, সেটা ডেভেলপমেন্টের নতুন পরিভাষা নিশ্চিতভাবে মোদিজি দিয়েছেন। আজ মহিলাদের জন্য যে সসম্মান, আজ আমাদেরও কষ্ট হয় লাকড়ির উনুনে রান্না করলে, আমাদেরও ফুসফুসের ক্যান্সার হয়, সেটা তো কোনো রাষ্ট্রপ্রধান পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম না। মোদিজি সেই ব্যথাটা অনুভব করলেন। আমাদেরও স্বাভিমানের প্রশ্ন ছিল, আমরা স্বপ্ন দেখি পাইলট হওয়ার, আপনার স্বপ্ন দেখি ডাক্তার হওয়ার, কিন্তু ঘুম থেকে উঠে একটা হাতে লোটা নিয়ে যদি আমাদের 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর আমাদের জন্য শৌচের জন্য যেতে হয়, সেটা আমাদের স্বাভিমানের উপর আঘাত ছিল। সেটা মোদিজি অনুভব করলেন, 11 কোটির উপর শৌচালয় নির্মাণ করলেন। দেখো ডেভেলপমেন্ট করেছেন। আরেকটা কথা বলি, একটু পরে যাচ্ছে আপনার কাছে। আজ সকালে যখন ইস্তেহার প্রকাশ হয়, তারপর রাজ্যের যারা বিরোধী নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন যে পূর্ব আসন, বিশেষ করে চর্চিত এই আসন, সেই পূর্ব আসনে কংগ্রেস এবং সিপিএম তারা যৌথভাবে প্রচার করছে সেই জায়গায়, আর সেখানে কংগ্রেস এবং সিপিএম এর যে ইস্তেহার রয়েছে সেই ইস্তেহার নিয়ে তারা সেখানে প্রচার করছে। তৎসঙ্গে যখন আজ বিজেপির ইস্তেহার প্রকাশ হয়, সেখানে উপজাতিদের জন্য তেমন কিছু বলা হয়নি, এবং সেটাই কিন্তু মূলত জনজাতিদের জন্য বলা হয়নি, জনজাতিদের জন্য। দেখো সেটাই উপজাতিদের, জনজাতিদের যে উপজাতি হিসেবে রাখা হয়েছিল সেটাই তো সবচেয়ে বড় অপমান ছিল তাদের জন্য। উপজাতি মানে কি, মানে তাহলে তাদের আগেও কোন রকম জাতি ছিল, তারা এই যে আঘাতটা তাদের উপর ছিল, এই যে তাদের স্বাভিমানের উপর, তাদের অস্তিত্ব, জনজাতিদের যে অস্তিত্বের একটা প্রশ্ন ছিল, যে তাদেরকে উপজাতি হিসেবে তাদেরকে ট্রিট করা হতো। এই যে জনজাতির নামটা দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর, তাদেরকে জনজাতি আজ বলা হয়। আজ টোটাল এডিসি কে এম্পাওয়ার করার জন্য প্রথম প্রচেষ্টা কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার নিয়েছেন। আজ এডিসিতে অধিক আসন সংখ্যা হোক, 28 থেকে বেড়ে এটা আরো অধিক হোক। লাইক গ্রাম পঞ্চায়েতের মতো এডিসিতে যেন আমরা অধিক ফান্ডিং করা যায়, এডিসিকে যেন আরো ডেভেলপ করা যায়, সেই প্রস্তাবও কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার দিল্লিতে জনজাতিদের হয়ে পাঠিয়েছেন। আজ জনজাতিদের
যদি তুমি দেখো যে প্রত্যেকটা জনজাতিদের সম্মান, সে ঠাঙ্গা ডায়ালং থেকে সাংস্কৃতিক যে আমাদের পরম্পরা, যেটা আমাদের যে জনজাতিদের দ্বারা, তার সম্মানও কিন্তু ভারতীয় জনতা পার্টি করেছে। সেটা থাঙ্গা ডালং থেকে শুরু করে বেনি মাধব জমাতিয়াদের মতো যারা ব্যক্তিত্ব ছিলেন আমাদের রাজ্যে যারা আছেন, তাদেরকে সে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে, রাষ্ট্রপতি যে সম্মানে ভূষিত করার যে কাজ, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির জন্যই সেটা সম্ভব হয়েছে। আজ আমাদের রাজ্যের যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের যে নাম মহারাজার নামে নামকরণের কাজ কিন্তু প্রথম ভারতীয় জনতা পার্টি কিন্তু সেটা করে দিয়েছে। আজ জনজাতিদের যারা বলেন, জনজাতিদের নিয়ে যারা কথা বলেন, আমি তো দেখেছি ত্রিপুরা রাজ্যে আজও যাই জনজাতি অঞ্চলে, আমি 2018 সালের আগেও যেতাম। আজ যারা করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলেন, অথচ 25 বছর একটি মশার কামড়ে ম্যালেরিয়ার থাবায় আজ জনজাতি অঞ্চল সম্পূর্ণ, এবং গ্রাম কি গ্রাম, পাহাড় কি পাহাড় আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ সেখানে আমরা যখন যাই, আজ যখন দেখি যে জনজাতি অঞ্চলেও প্রধানমন্ত্রী আবাসন যোজনা মাধ্যমে ঘর দাঁড়িয়ে গেছে, সেখানে আমাদের ভালো লাগে। আজ জনজাতি অঞ্চলে প্রত্যেকটা ঘরে স্বচ্ছ পানীয় জলের অভাব ছিল, এবং আজ যখন যাই আমরা, যখন জনজাতি অঞ্চলে যখন দেখি স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা প্রতি ঘরে হয়ে গেছে, আমাদের ভালো লাগে। আজ জনজাতি অঞ্চলের যখন একলব্য বিদ্যালয়, দেখো একটি জাতি হোক, জনজাতি হোক, যে কোনো মানুষ হোক, তাকে যদি বিকাশের মূল ধারার সঙ্গে যুক্ত করতে হয়, তাহলে কিন্তু তার প্রথম যে ডেভেলপমেন্ট প্রয়োজন, সেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য। আর জনজাতিদের জন্য সুশিক্ষার কি ব্যবস্থা বিগত 25 বছরে হয়েছে। আর জনজাতিদের জন্য তাদের স্বাস্থ্যের সুস্বাস্থ্য যেন তাদের ঘর পর্যন্ত পৌঁছানো যায়, সেটা 25 বছরে এ রাজ্যে কি ব্যবস্থা হয়েছে। আজ আমবাসাতে একটি মেডিকেল কলেজ আজ কিছুদিনের মধ্যে আজ দাঁড়িয়ে যাবে। আজ একলব্য বিদ্যালয়, আমাদের রাজ্যে 25 বছর একলব্য বিদ্যালয়ের সংখ্যা 3 থেকে 4টি ছিল, আজ সেই সংখ্যা প্রায় 18-র উপর দাঁড়িয়ে গেছে। এটা করা হয়েছে জনজাতিদের সুশিক্ষা, জনজাতিদের ছেলে মেয়েদের সুশিক্ষা প্রদানের উদ্দেশ্যে। কারণ সুশিক্ষা যখন দেওয়া হবে, তখনই আলটিমেটলি ডেভেলপ হবে। আজ অধিক ফান্ড এডিসির জন্য যদি অধিক ফান্ড সময় সময় করে থাকে, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। দেখো, কংগ্রেস যারা জনজাতিদের নিয়ে কথা বলে, আর যারা কমিউনিস্টরা বলেন, আর জনজাতিরা কিন্তু তার পরিণাম দেখিয়ে দিয়েছে। আজ যাদের কাউন্টিং, যাদের 21 থেকে শুরু হতো যে আমরা জনজাতিদের সরকার, আজ সেখানে কমিউনিস্ট কিন্তু আজ শূন্যে পৌঁছে গেছে। কারণ আমরা যাই বলি না কেন, আমরা আগরতলা শহরে বসে কথা বলি, কিন্তু জনজাতি যারা পাহাড়ে থেকে, যারা দিনের পর দিন যারা না খেয়েছিলেন, বন আলু খেয়ে যাদেরকে দিন কাটাতে হতো, আলু খেয়ে, বন আলু খেয়ে যাদেরকে দিন কাটাতে হতো, তাদের ঘরে আজ প্রধানমন্ত্রী প্রতি মাসে প্রতি 80 কোটি ভারতবাসীকেও যেরকম দিচ্ছেন, আমাদের রাজ্যের জনজাতিদের ঘরেও কিন্তু এরকম হাজার হাজার জনজাতিদের ঘরে, লাখ লাখ জনজাতিদের ঘরে নরেন্দ্র মোদীজির দেওয়া গরিব কল্যাণ যোজনার চাল কিন্তু যাচ্ছে। সেই গরিব কল্যাণ যোজনার চাল কিন্তু আগরতলাবাসীর জন্য, সাবরুম যেখানে জনজাতি নেই তাদের জন্য নয়, আমাদের জনজাতিদের ভাইদের ঘরে কিন্তু সে গরিব কল্যাণ যোজনার মাধ্যমে চাল যাচ্ছে। আজ ত্রিপুরা রাজ্যের স্থিতি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে গেছে যে কোনো পরিবার যদি কাজও না থাকে, অভুক্ত আছে, এরকম কোন পরিবার কিন্তু আমাদের রাজ্যে নেই। প্রত্যেকের কথা কিন্তু রাজ্য সরকার হোক, আমাদের কেন্দ্র সরকার হোক, আমাদের ভাবছেন প্রত্যেকটা বিষয়ে সংকল্পপত্র খুঁজে খুঁজে বের করতে হবে তা নয়। যা মোদীজি করে দিয়ে গেছেন, যা চলছে, সে যোজনাও কিন্তু আগামী দিন চলবে, ঘরও চলবে, আবাসন যোজনার কাজও আগামী দিন চলবে। এখন এবার আরো অ্যাড করা হয়েছে। দেখো, মধ্যম বর্গ যেটা, এবার মধ্যম বর্গকে কিন্তু ভীষণভাবে টাচ করা হয়েছে। একটা ঘরের স্বপ্ন প্রত্যেক মধ্যম বর্গ কিন্তু দেখে, মিডল ক্লাস, তাদেরকেও ঘর দেওয়ার কাজ চলবে। গরিব কল্যাণ যোজনায় যে চাল 80 কোটি মানুষ বিনামূল্যে চাল পাচ্ছে, সেটাও আগামী 5 বছর ধরে চলবে। যারা বিদ্যুৎ থেকে বঞ্চিত, যারা স্বচ্ছ পানীয় জল থেকে বঞ্চিত,
তাদের প্রত্যেকের ঘরে দেওয়া হবে। মুদ্রা লোন নিয়ে যারা যুবক নিজেদের পায়ে দাঁড়াতে চাইছেন, যেটা আগে 10 লাখ টাকা পর্যন্ত ছিল, এই বছর এই সংকল্পপত্রে, এবার সংকল্পপত্রে নরেন্দ্র মোদীজি সেটাকে 20 লাখ টাকা করেছেন, 20 লাখ টাকা করে দিয়েছেন। শেষ একটা প্রশ্ন কৃষকদের নিয়ে যদি আমাকে বলতে হয়, আমরা দেখেছি একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে পাঞ্জাব, হরিয়ানা বিভিন্ন জায়গায় কৃষক আন্দোলন একেবারে আসলে কি কৃষক ছিলেন কিনা সেটা সে ফুটেজ কিন্তু দেখো, আমরা দেখেছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যেটা বিল আসলো, তখনও সেই ইস্যুতেও যারা কৃষক রাস্তায় নেমেছিল ভারতবর্ষের জন্য, তাদেরকে সে কৃষক হয়ে আমরা দেখলাম রাস্তায় আন্দোলন করতে। এখন মহিলাদের জন্য কিছু হোক, তারাই নেমে যান। আজ কি হলো, কৃষক আজ কত অ্যাড্রেস করবে? কৃষকদের জন্যই তো সবকিছু। আজ আমাদের অন্নদাতা কৃষক। আমি যেটা বললাম যে কৃষকদেরও আমাদের নিধি দেওয়া প্রয়োজন, কৃষকদেরও নিধি দেওয়া প্রয়োজন, কৃষকদেরও অন্নদাতাদেরও সম্মান দেওয়া প্রয়োজন। সে উপলব্ধি কোনো রাষ্ট্রপ্রধান করলেন না। আর 6,000 টাকা করে কৃষক পেয়ে যাচ্ছেন। আমাদের রাজ্যে যদি দেখো, যে আমাদের রাজ্যে আগে কৃষক ফসল জমিতে ফসল ফলিয়ে ঘরে বসে থাকতেন, তাদের কথা কেউ ভাবতেন না, সে ফসল নষ্টও হয়ে যেত, কৃষক তাদের যে কষ্টার্জিত যে পয়সা সেটা কিন্তু পেতেন না। আজ আমাদের রাজ্যে কৃষক ধান উৎপাদন করে ঘরে বসে থাকেন, আমাদের রাজ্য সরকার সে ধানটা ন্যায্য মূল্যে সেটা থেকে ক্রয় করে নিয়ে আসছেন। কৃষকদের কথা আমাদের সরকার প্রথম ভেবেছেন, কারণ ভারতবর্ষ হোক, সমগ্র বিশ্ব হোক, যখন যখন ক্রাইসিস যখন আসে, সংকট যখন আসে, দেশকে মানুষকে কিন্তু বাঁচায় কৃষক। তাই কৃষক আমাদের প্রথম, নরেন্দ্র মোদীজির প্রথম লক্ষ্য, প্রথম টার্গেট। মহিলাকে লক্ষ্য করে শক্তিবন্ধন অধিনিয়ম আনা হয়েছে, 33% রিজার্ভেশন বিধানসভায় পার্লামেন্টে দেওয়া হয়েছে। মহিলা আজ রাজনৈতিক ভাবে হোক, সামাজিক অর্থনৈতিক দাপিয়ে বেড়াচ্ছে। আজ 3 কোটি, ভারতবর্ষের 3 কোটি মহিলাকে আজ মোদীজি লাখপতি দিদি হিসেবে নির্মাণ করার সংকল্প কিন্তু আজকে কিন্তু মোদীজি অনেক আগেই নিয়েছেন। এখন ইমপ্লিমেন্ট দেখো, আজকে সংকল্পপত্র অনেক কিছু ছিল, তারপর আমি বলবো যে মোদীজি যা 10 বছরে দিয়ে গেছেন, সেটার হিসেব যদি আমরা করি, কংগ্রেস যারা আজ রাজনীতিটা করতে চাইছেন সংকল্পপত্র নিয়ে, সেটা কিন্তু অনেক বেশি পিছিয়ে পড়বে, অনেক বেশি পিছিয়ে পড়বেন। সেই সরকারটা ছিল কিন্তু করাপশনের সরকার, সেটা ছিল স্ক্যামের সরকার। আজকে নরেন্দ্র মোদীজির সরকার হলো স্কিমের সরকার, সেটাই হলো পার্থক্য। এবং নিশ্চিতভাবে এবার 400 পার আমরা করতে চলেছি, কারণ মানুষ উপলব্ধি করছে, মহিলা উপলব্ধি করছে, যুবা উপলব্ধি করছে, গরিব উপলব্ধি করছে, কৃষক উপলব্ধি করছে যে সম্মান, ডেভেলপমেন্ট একমাত্র নরেন্দ্র মোদীজির পক্ষেই সম্ভব। যারা দেশকে দেশদ্রোহীদের কাছে বিক্রি করে দিচ্ছে, যারা এক নরেন্দ্র মোদীজিকে পরাজিত করার জন্য দেশদ্রোহীদের শরণাপন্ন হচ্ছেন, কানাইয়া কুমার সপক্ষে, যারা আফজল গুরুর সপক্ষে সওয়াল একদিন করেছিলেন, যারা সংসদ হামলার যিনি মাস্টার মাইন্ড, ওর জন্য, তার জন্য যারা সুপ্রিম কোর্টের দরজা রাত 12টায় যাদের জন্য খুলতে হয়েছিল, সে দেশদ্রোহীদের যারা সমর্থক, সে সমস্ত কংগ্রেস এবং কমিউনিস্টদের ভারতবর্ষ, এই ভারতবাসী কখনো আর চাইবে না, চাইবে বলে না, আর চাইবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এতক্ষণ ছিল রাজ্যের সহ সভানেত্রী পাপিয়া দত্ত। আমরা বিস্তারিত আলোচনা করেছি যে বিজেপির ইস্তেহারে মূলত কি বলা হয়েছে, কোন কোন জায়গায় মূলত প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ শাসক বিরোধী তরজা কিন্তু ইতিমধ্যেই শুরু। যেহেতু কংগ্রেস, সিপিএম এবং বিজেপি তারা তাদের মতো করে ইস্তেহার প্রকাশ করেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভোট গ্রহণ পর্ব শুরু হবে 19 এপ্রিল থেকে, এবং কি ফলাফল বেরিয়ে আসে, ইস্তেহারে আদতে যে সমস্ত বিষয়গুলো লিখিত রয়েছে তা আদতে কতটা পূরণ হয়, প্রত্যেকটা বিষয়ের দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হবে। এই মুহূর্তের টকশো আমি এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।